দর্শক, অন্তর্বর্তী সরকার ১.৫ বছর অতিক্রম করেছে। এই ১.৫ বছরে কেমন ছিল তাদের শাসন ব্যবস্থা, কেমন ছিল তাদের চেষ্টা, কেমন ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এ বিষয়ে নতুন একটি রিপোর্ট তৈরি হয়েছে। একটি বেসরকারি সংস্থা এই ব্যাপারে একটা গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে আজকে। সেই প্রতিবেদনে আমরা দেখছি ভয়াবহ একটা চিত্র। তারা বলতে চাইছে যে বিগত ১৭ মাসের যে সময় এই সরকারের যে শাসন, সেই শাসন সুশাসন ছিল না। সেই শাসনে মানবাধিকার পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। মানবাধিকার লঙ্ঘনের একের পর এক ঘটনা ঘটেছে। যখন এই সরকারে অনেকগুলো মানবাধিকার কর্মী রয়েছেন, এনজিও কর্মী রয়েছেন, যারা আজীবন মানবাধিকারের সবক দিয়ে দিয়ে জাতিকে ঋদ্ধ করার চেষ্টা করেছেন, সেই মানবাধিকার কর্মীরা এই সরকারে থাকা সত্ত্বেও এই সরকার চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে, তেমনটা এই রিপোর্টে উঠে এসেছে। কি আসলো রিপোর্টে? কেন এই ধরনের রিপোর্ট উঠে আসলো? পরিসংখ্যানে কি বলা হচ্ছে? কত সংখ্যক এই ঘটনা ঘটেছে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এই সরকারের আমলে গত ১.৫ বছরে বিশেষ করে ১৭ মাসের কথা বলছে। ১৭ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং মানবাধিকার পরিস্থিতির চরম অবনতির তথ্য উঠে এসেছে একটি গবেষণা প্রতিবেদনে। দৈনিক প্রথম আলো এই তথ্যটা নিশ্চিত করছে। তারা বলছে, অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে দেশে মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক। HRSS এর প্রতিবেদনে সেই তথ্য উঠে এসেছে। উদ্বেগটা কি, চলুন একটু জানি। অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২৬ সালের জানুয়ারি পর্যন্ত দেশে মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। ইন্টারেস্টিংলি, এখানে তারা বলছে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে, অথচ আগস্ট পুরোটাই কিন্তু প্রায় এই সরকার ক্ষমতায় ছিল। আগস্টটা তারা গোনায় ধরেনি। যদি আগস্টটা গোনায় ধরতো তাহলে এই যে এই পরিসংখ্যান আমার মনে হয় যে দ্বিগুণেরও বেশি হতে পারত। তারা কি টেকনিক্যালি ২০২৪-এর আগস্টটা বাদ দিয়ে দিল? সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হতেই পারে। সংস্থাটি বলছে, এই সময়ে রাজনৈতিক সহিংসতা, মব ভায়োলেন্স, সাংবাদিক নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, সীমান্ত হত্যা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানামুখী মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে একমাত্র সরকারের কর্তৃত্বের বাইরে ছিল সীমান্ত হত্যা। তাছাড়া সবই এই সরকারের কর্তৃত্বের মধ্যে ছিল। জাতীয় প্রেস ক্লাবে আজকে এই প্রতিবেদনটা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, মব ভায়োলেন্স এমন একটা পর্যায়ে গিয়েছিল যে রাষ্ট্রীয় বাহিনীগুলো এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে পারেনি। মব সন্ত্রাস করে বিভিন্ন অফিস আক্রমণ করা হয়েছে। যখন এই প্রতিবেদন আজকে প্রকাশ করা হয়, তখন আজকে ইন্টারেস্টিংলি উত্তরবঙ্গে একটা অনুষ্ঠানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে দেশে মব বলে কিছু নেই। কি ভয়ঙ্কর কথা! অথচ প্রতিবেদন বলছে যে এই ১৭ মাস শুধু মবই হয়েছে। নূর খান লিটন আরও বলেছেন, এই নূর খান লিটন কিন্তু সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত রয়েছেন। তিনি কি বলছেন? এই সময়ে কিছু অদৃশ্য শক্তির উপস্থিতি লক্ষ্য করা গেছে। অদৃশ্য শক্তির কথা বলছে, যারা পেছন থেকে কলকাঠি নাড়িয়েছে। এর মাধ্যমে গণ অভ্যুত্থানের যে চরিত্র, সক্রিয়তা ও আদর্শ ছিল সেটা ম্লান হয়েছে। অর্থাৎ জুলাই আন্দোলন কিংবা অভ্যুত্থানের যে মূল যে মোটিভ, সেই মোটিভ ম্লান হয়ে গেছে, সেই মোটিভ আর নেই। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার বিচার বিভাগীয় স্বাধীনতা ও মানবাধিকার উন্নয়নে কিছু পদক্ষেপ নিলেও বেশিরভাগ ক্ষেত্রেই সেই পদক্ষেপগুলো কোনো কাজে দেয়নি। মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করতে না পারায় নাগরিক নিরাপত্তা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়ের প্রশ্নে জনমনে হতাশা ও উদ্বেগ রয়েছে। যখন এই ভয়ঙ্কর তথ্য তারা দিচ্ছে, তখন সরকার বলছে মব বলে কিছু নেই। রাজনৈতিক এবং নির্বাচন কেন্দ্রিক সহিংসতার কথা তারা বলছে। ১৭ মাসে ১,৪১১টি রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ১৯৫ জন নিহত এবং ১১,২১৯ জন আহত হয়েছে।
উল্লেখ্য দর্শক, এখানে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট তথ্য, 2024 সালের আগস্ট মাসের তথ্য এই প্রতিবেদনে নেই। 2024 সালের আগস্টের তথ্য যদি এটাতে সংযুক্ত করা হয় তাহলে এই যে সংখ্যা, এই সংখ্যা দ্বিগুণেরই বেশি হয়ে যাবে, এটা নিশ্চিত। আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ, সমাবেশ ও নির্বাচন কেন্দ্রিক সংঘাত, চাঁদাবাজি ও স্থাপনা দখল, এসব প্রধান এই কারণগুলোর মধ্যে এগুলো প্রধান ছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। দলটির সঙ্গে সংশ্লিষ্ট 704টি ঘটনায় 121 জন নিহত এবং 7131 জন আহত হয়েছে। যদিও অনেকে সমালোচনা করেন এই ঘটনাগুলো তাদের অন্তর্দ্বন্দ্বের কারণেই হয়েছে। একই সময়ে সন্ত্রাসী হামলায় 236টি ঘটনায় 156 জন নিহত ও 249 জন আহত হয়েছেন। এছাড়া 300-র বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। শতাধিক রাজনৈতিক কার্যালয় ও 130টির বেশি বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। চিন্তা করা যায়, শতাধিক রাজনৈতিক কার্যালয় ধ্বংস করে দেওয়া হয়েছে, 130টির বেশি বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং যানবাহন ভাঙচুর এবং ধ্বংস করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 3 মাসে 155টি নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় 7 জন নিহত এবং 1403 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এরা 7 জনের কথা বলছে, কিন্তু টিআইবি বলছে 15 জনের কথা। উল্লেখ্য, ঘটনার মধ্যে পল্টনে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, সেই রিপোর্টের মধ্যে এসেছে। মব ভায়োলেন্স এবং সাংবাদিক নির্যাতন ব্যাপারে তারা বলছে, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 17 মাসে মব ভায়োলেন্স ও গণপিটুনির সংখ্যা 413টি। এই ঘটনায় 259 জন নিহত, মবে 259 জন নিহত হয়েছে। আর বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন দেশে মব বলে কিছু নেই। আহত হয়েছে 313 জন। সাংবাদিকদের উপরে 427টি হামলার ঘটনা ঘটেছে। এখানে 6 জন সাংবাদিক নিহত হয়েছেন, 834 জন নির্যাতন এবং হয়রানির শিকার হয়েছেন। এ সময় 49টি মামলায় 222 জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। কি ভয়াবহ ব্যাপার! এছাড়া প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা তো রয়েছে। সাইবার নিরাপত্তা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় 41টি মামলায় 69 জন অভিযুক্ত ও 33 জন গ্রেপ্তার হয়েছে, মাত্র 33 জন গ্রেপ্তার। অধিকাংশ মামলা সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্টকে কেন্দ্র করে হওয়ায় আইনের অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করছে তারা। অর্থাৎ বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাকে জোরপূর্বক এই মামলায় ফাঁসানোর ব্যাপার হয়েছে, এরকম ইঙ্গিত দিচ্ছে তারা। বিচার বহির্ভূত হত্যা এবং সংখ্যালঘু নির্যাতনের কথা বলছে। 17 মাসে 60 জন নিহত হওয়ার ঘটনা। কারাগারে মৃত্যু হয়েছে 127 জন আসামির, যার মধ্যে 44 জন কয়েদি মৃত্যু হয়েছে 44 জন। আরেকবার শোনেন, কয়েদি মৃত্যু হয়েছে 44 জন, আর 83 জন হাজতির মৃত্যু হয়েছে, যারা জেলখানায় যাওয়ার আগে থানা হাজতে মারা গেছে। 83 জন হাজতি মারা গেছে। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন সহ কয়েকজনের মৃত্যু ঘিরে পরিকল্পিত হত্যার অভিযোগও উঠেছে, সেই ব্যাপারও তারা বলছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে 56টি হামলায় 1 জন নিহত এবং 27 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় 17টি মন্দির, 63টি প্রতিমা, 65টি বাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে, যেখানে প্রায় 150-এর বেশি ঘটনার কথা বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশ সরকার বলছে 71টি ঘটনা ঘটেছে এবং 1 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম দাবি করছে ডিসেম্বর এবং জানুয়ারিতেই 17 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে সাম্প্রদায়িক হামলায়। মানে কোন রিপোর্ট কিভাবে যে আমরা বিশ্বাস করব, কিভাবে আমরা গ্রহণ করব, এই ব্যাপারে আমাদেরকে কনফিউশনের মধ্যে পড়তে হয়। মাজারে হামলা, ভয়াবহ যে ঘটনা, এখানে বলা হচ্ছে যে দেশ জুড়ে মাজারে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। সীমান্তে 110টি ঘটনায় 43 জন বাংলাদেশি নিহত হয়েছে এই সময়ে 17 মাসে। এছাড়া বাংলাদেশ মিয়ানমার সীমান্তে 3 জন নিহত হয়েছে। নারী শিশু নির্যাতনের শিকার হয়েছে 2617 জন। এর মধ্যে ধর্ষণের শিকার 1016 জন। শিশু নির্যাতনের ঘটনা
478 জন প্রাণ হারিয়েছেন শিশু নির্যাতনের ঘটনায়। এছাড়া শ্রমিক নির্যাতন ও দুর্ঘটনায় শত শত শ্রমিক নিহত এবং আহত হয়েছেন। তারা বলছে দেশের 15টি জাতীয় দৈনিক এবং নিজস্ব উপায়ে সংগৃহীত তথ্যের ভিত্তিতে সেপ্টেম্বর 2024 থেকে জানুয়ারি 2026 পর্যন্ত এই প্রতিবেদন তৈরি করা হয়েছে, যেখানে মাজারে হামলার কথা বলা হচ্ছে যে শতাধিক মাজার ভেঙে গুঁড়িয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে এই সময়ে। তাহলে সব কিছুই যতগুলো ইনসিডেন্টের ঘটনা এই রিপোর্টে উঠে আসলো, এখন উচিত সরকারের এই সংস্থাকে জবাবদিহি করা এবং তাদেরকে আইনের আওতায় আনা। তারা যেহেতু প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যে বাংলাদেশে গত 17 মাসে মবকে প্রাতিষ্ঠানিকভাবে স্টাবলিশড করা হয়েছে এবং এর পেছনে যে সরকারের ভূমিকা রয়েছে, সরকার নীরব থেকে যে এগুলোকে করতে দিয়েছে, সেটা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে আরও স্পষ্ট হয়েছে, যিনি বলছেন দেশে মব বলে কিছু নেই। অথচ এই মানবাধিকার সংস্থা, বেসরকারি সংস্থা, তারা বলছে গত 17 মাসে, আবারও বলছি, 2024-এর আগস্টের হিসাব তারা করেইনি। 2024-এর আগস্ট মাসকে বাদ দিয়ে 17 মাসের রিপোর্টে তারা বলছে মানবাধিকারের অবস্থা প্রায় তলানিতে নেমেছে। দর্শক, আপনার মতামতকে এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।